আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। চিন্ময়ের আইনজীবীরা পুলিশি পাহারায় আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। এ সময় আদালত প্রাঙ্গণে ৫০-৬০ জন আইনজীবী তাদের দালাল বলে স্লোগান দেন। তারা আইনজীবী সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের ফাঁসির চেয়েও বিভিন্ন স্লোগান দেন। পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তোলার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশের এই ঘটনাকে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকারের জঘন্য নীল নকশা বলে অভিহিত করেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করছে বলে মন্তব্য করার কয়েক সপ্তাহ পর আজ রাজ্যের প্রশাসনিক এক বৈঠকে এসব অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বিএসএফকে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি নারীদের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, যারা ধরা পড়ছে তারা বাংলাদেশি এবং তাদের বেশিরভাগেরই ঠিকানায় বাংলা। মমতা ভোটের লোভে এসব করছেন এবং বাংলাকে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের প্রবেশদ্বারে পরিণত করছেন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরেই। আবার ফিরছি বিশ্ব সংবাদে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিভাগের মহাপরিচালক সৌদি আরবে বন্দী ৬ ইরানি নাগরিকের ফাঁসির সংবাদের প্রতিক্রিয়া বলেছেন, এই ঘটনার প্রতিবাদ জানাতে তেহরানের সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এ পদক্ষেপ দুই দেশের মধ্যে বিচারিক ক্ষেত্রে বিরাজমান সহযোগিতার পরিপন্থী। ইরানের উদ্ধৃতি দিয়ে সাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিভাগের মহাপরিচালক কারিমি শাসাতি গতকাল সন্ধ্যায় মাদক পাচারের অভিযোগে সৌদি আরবে কারাবন্দী ৬ ইরানি নাগরিকের ফাঁসি কার্যকরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক বছর আগে মাদক পাচারের অভিযোগে সৌদি বিচার বিভাগ তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। এ সময়ের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্তদের কনসুলার সেবা প্রদান এবং ঘোষিত শাস্তি কমিয়ে আনার চেষ্টা চালায়। তা সত্ত্বেও ইরান দূতাবাসকে না জানিয়ে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি কনসুলার রিলেশন কনভেনশন সহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী আবারও গাজা উপত্যকায় নজিরবিহীন এবং আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন। মেয়র বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ হুমকি দিয়ে বলেছেন, হামাস যদি ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেয় এবং রকেট হামলা অব্যাহত রাখে তবে তারা গাজা উপত্যকায় সর্বশক্তি দিয়ে বোমা বর্ষণ করবে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী কঠোর হুমকি দিয়ে আরও বলেছেন, গাজাকে ব্যাপক এবং নজিরবিহীন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। গাজা উপত্যকা থেকে ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ছোড়ার পর ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এই হুমকি দেন। এদিকে ইসরায়েলের টিভি চ্যানেল ১২ জানিয়েছে, সরকারের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা তেল আবিবের রাজনৈতিক কর্তব্য ব্যক্তিদের জানিয়েছেন যে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি করা প্রয়োজন। এদিকে যুদ্ধমন্ত্রী হিসেবে বরখাস্ত হওয়ার ২ মাসেরও কম সময়ের মধ্যে এবার নেসেট থেকেও পদত্যাগ করেছেন লিকুদ পার্টির সংসদ সদস্য ইয়োব গ্যালান্ট। ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করার জন্য নেতানিয়াহুর সরকারকে দায়ী করে গতরাতে তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় গ্যালান্ট বলেন, তিনি নেসেট স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অভিহিত করবেন। গ্যালান্ট বলেন, লিকুদ আন্দোলনের একজন সদস্য হিসাবে আমি আন্দোলনের পথের জন্য লড়াই চালিয়ে যাব। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ নয় এবং সম্ভবত তিনি দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে ফিরে আসবেন। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। মালয়েশিয়ার চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা বলেছেন, পশ্চিম এশীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আইএস জঙ্গিসহ চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে রণাঙ্গনে জেনারেল সুলেমানির উপস্থিতির ঘটনা আজকের নিরাপত্তাহীন বিশ্বে এই মহান শহীদের ব্যক্তিত্ব একজন বীর ও সন্ত্রাস দমনের প্রতীক হয়ে উঠেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন। মালয়েশিয়ার চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাবেক কমান্ডার
শহীদ লেফটেন্যান্ট জেনারেল হাজ কাসেম সোলাইমানির দূরদর্শী চিন্তাধারা, প্রতিরোধ এবং সাহসের কথা উল্লেখ করে পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এই মহান শহীদের গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকাকে সম্মানিত করেছেন। লেফটেন্যান্ট জেনারেল শহীদ কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে মালয়েশিয়ার বুদ্ধিজীবী এবং বিশেষজ্ঞরা কুয়ালালামপুরে পার্স টুডের সাথে একান্ত সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তারা বলেছেন, পশ্চিম এশীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আইএসআইএস সহ চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে রণাঙ্গনে জেনারেল সোলাইমানির উপস্থিতির ঘটনা আজকের নিরাপত্তাহীন বিশ্বে এই উচ্চপদস্থ শহীদের চরিত্র একজন বীর এবং সন্ত্রাস দমনের প্রতীক হয়ে উঠেছে। মালয়েশিয়ার ইসলামী বেসরকারি সংস্থার কাউন্সিলের প্রধান মোহাম্মদ আজমি আবদুল্লাহ হামিদও শহীদ সোলাইমানির স্মৃতি অম্লান রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। পশ্চিম এশিয়া অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোর উত্থান-পতন বিবেচনায় তিনি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এই শহীদের ভূমিকা ও অবস্থান সবার কাছেই আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে। মোহাম্মদ আজমি আবদুল হামিদ আরও বলেন, জেনারেল সোলাইমানি একজন আন্তঃআঞ্চলিক বীর সেনানায়ক হিসাবে সিরিয়ায় কয়েক বছরব্যাপী যুদ্ধ চলাকালে প্রতিশ্রুতি এবং বিশ্বাসের শক্তি দিয়ে আমেরিকা ও পশ্চিমাদের গড়া সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস-কে দমন করেছিলেন, যার ফলে পশ্চিম এশিয়ায় মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। মালয়েশিয়ার ইসলামী রেনেসা আন্দোলনের প্রধান আহমদ ফারুক মুসাও বলেছেন, আমেরিকা আসলে ইহুদিবাদী ইসরায়েলের প্ররোচনায় শহীদ সোলাইমানিকে হত্যা করেছে। আহমদ ফারুক মুসা আরও বলেন, শহীদ সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করার মাধ্যমে আমেরিকার দ্বিমুখী আচরণ ও চেহারা প্রকাশ পেয়েছে। কারণ একদিকে তারা আইএসআইএস এর বিরুদ্ধে যুদ্ধের দাবি করেছিল, অন্যদিকে তারা এই সন্ত্রাসী গোষ্ঠীর আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র যে বীর দাঁড়িয়েছিল তাকে হত্যা করেছে। মালয়েশিয়ার ইসলামী রেনেসা আন্দোলনের প্রধান আরও বলেন, এটি ছিল সম্পূর্ণ বেআইনি একটি কাজ এবং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। কাসেম সোলাইমানিকে হত্যার ফলে এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রক্রিয়া ব্যাহত হয়েছে। অপরদিকে চরমপন্থী গোষ্ঠীগুলোর সহায়তায় এ অঞ্চলে আজ পর্যন্ত অস্থিতিশীলতা বজায় রয়েছে। মালয়েশিয়ার আমানা পার্টির রাজা কামাল বাহরাইন বলেছেন, সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধক্ষেত্রে ইরানি উচ্চপদস্থ জেনারেল শহীদ সোলাইমানির ভূমিকা আন্তর্জাতিক কৌশলগত দিক থেকে ছিল অসম্ভব দূরদর্শী ও অনন্য সাধারণ। তিনি আরো বলেন, এমনকি শত্রুরা এবং বিদ্বেষীরাও শহীদ সোলাইমানির এই বিশেষ ভূমিকা এবং বিশেষ অবস্থানের কথা বারবার স্বীকার করেছে। রাজা কামাল বাহরাইন আরও বলেছেন, আইএসআইএস-কে ধ্বংস করার পাশাপাশি প্রতিরোধ ফ্রন্টের সর্বশ্রেষ্ঠ অর্জন হিসাবে ইরাকের অনিবার্য পতন রোধ করার মতো একটি পদক্ষেপও শহীদ সোলাইমানির রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। মালয়েশিয়ার আমানা পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান আরও বলেন, সন্ত্রাসবাদী চরমপন্থীদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে শহীদ সোলাইমানির সক্রিয় ও কার্যকর উপস্থিতি বিশ্বে তার চরিত্রকে বীর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকে পরিণত করেছে। লেফটেন্যান্ট জেনারেল হাজ কাসেম সোলাইমানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার। 2020 সালে 3 জানুয়ারি ইরাকি কর্মকর্তাদের রাষ্ট্রীয় আমন্ত্রণে সেদেশ ভ্রমণে যান। ওই সফরে বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকার আগ্রাসী ও সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় তিনি শহীদ হয়েছিলেন। এবার সংক্ষিপ্ত সংবাদ। গাজা উপত্যকার দক্ষিণে আবারও ইসরায়েলি সেনাদের ভয়াবহ ও নৃশংস হামলায় আরও 26 ফিলিস্তিনি হতাহত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে আমেরিকার নিউ অরলিন্সে এক অনুষ্ঠানে গাড়ির চাপায় কমপক্ষে 15 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। জেনারেল কাসেম সোলাইমানির 5ম শাহাদাত বার্ষিকী পালিত তেহরান সহ ইরানের কয়েকটি শহরে স্মরণসভা। অভিন্ন শত্রুকে মোকাবেলা করতে ইরান হিজবুল্লাহ সহযোগিতা গড়ে উঠেছে শেখ নাঈম কাসেমের মন্তব্য। হাসিনা সরকারের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির। ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে ভারতীয়